সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দাঁড়িয়ে রয়েছি শতাব্দী প্রাচীন একটা তেঁতুল গাছ। আপনাদের আগে দেখিয়েছিলাম সেই তেঁতুল গাছের তলাতে। সৌরভকে এগিয়ে দিতে এসেছিলাম, ভ্যানে তুলে দিতে। দয়াপুর বাজারে ভ্যান স্ট্যান্ডে গিয়ে শুনি একটু আগে ভ্যান বেরিয়ে গেছে। বাইক চালিয়ে গেলে ভ্যানটা ধরা যাবে, আর না হলে সেই 1-1.5 ঘন্টা বসে থাকতে হবে। তো গাড়ি চালিয়ে এসছিলাম সৌরভকে ওই ভ্যানে তুলে দিতে, যে ভ্যানটা বেরিয়ে এসছে। তো এখানে ভ্যানে তুলে দিলাম, আর পাশে সেই শতাব্দী প্রাচীন তেঁতুল গাছ। তো আজকে এখান থেকে ডায়েরির পর্বটা শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন। যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। আমি এখন এখান থেকে সোজা যাব আমাদের নতুন বাড়ির কাজের ওখানে। বহু ঝড় ঝঞ্ঝা, প্রাকৃতিক দুর্যোগ আর বহু ইতিহাসের সাক্ষী এই তেঁতুল গাছ। আমাদের এই সাতজেলিয়া দ্বীপের সব থেকে প্রাচীন গাছ বলা হয় এই তেঁতুল গাছকে, এবং আজও পর্যন্ত এই তেঁতুল গাছে ফুল ফল আমরা দেখতে পাই। তেঁতুল হয়ে আছে দেখা যাচ্ছে। গাছের গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন বহু দিনের পুরানো এই গাছ। বহু প্রাকৃতিক দুর্যোগে মাঝে মাঝে এর ডালপালা ভেঙেছে, কখনো কেটে দেওয়া হয়েছে, ছোট হয়েছে, কিন্তু গাছটা আজও দাঁড়িয়ে আছে। আর এই যে রাস্তা করার সময় গাছটা কেটে ফেলার কথা হয়েছিল, কিন্তু গ্রামের মানুষজন এই গাছ কাটতে দেয়নি। গাছটাকে মাঝখানে রেখে দুই দিক দিয়ে রাস্তা বের করে দেওয়া হয়েছে। তো এই গাছটার পাশে দাঁড়ালে অনেক ছোটবেলার স্মৃতিও মনে পড়ে। ছেলেরা এই গাছে উঠে বসে থাকতো, গাছে উঠে অনেক সময় কাটাতো। আর যেহেতু আমাদের বাড়ির কাছে নয়, আমরা সেইভাবে সুযোগ পেতাম না, কিন্তু তেঁতুলতলা বললে এই তেঁতুলতলা। এবং এখানে এসছি, এখানে স্কুলে পড়ার সময় এখানে বন্ধু বান্ধবদের বাড়ি আছে, তাদের বাড়িতে এসে এই গাছতলাতে এসছি, গাছে উঠেছি। তো গাছটা বহু দিনের পুরনো, আপনাদের আগেও দেখিয়েছি, আজকেও সামনে পড়লো দেখালাম। ওই যে ধান ক্ষেতটা দেখা যাচ্ছে, ঠিক ওই কোনাকুনি প্রদোষ দাদের বাড়ি, আর পাশে আমাদের মালসা ভাঙা খাল। সৌরভ গেল দাদুর বাড়ি, আর আমি এখন যাব নতুন বাড়ি। ডিমের রড এখানে সব বাঁধা কমপ্লিট হয়ে গেছে। মিস্ত্রিরা খাওয়া দাওয়া করছে, ওদিকে সকালের খাবার এখানে রান্নাবান্না করে খাওয়া চলছে। কারো কারো খাওয়া হয়ে গেছে। আজ থেকে আবার একজন অভিজ্ঞ মিস্ত্রি, তাকেও নেওয়া হয়েছে। আমি সাজেস্ট করেছিলাম যে যারা কাজ করছে ওদের সাপোর্টিংয়ে একজন অভিজ্ঞ মিস্ত্রি নেওয়ার জন্য। তো যাকে কন্ট্যাক্ট দিয়েছি সে সহজেই মেনে নিয়েছে, হ্যাঁ কোনো অসুবিধা নেই, আসুন। তো সে হচ্ছে আমাদের নিহাতদার ভাই লক্ষণদা, সে কাজ করছে আজ থেকে। আর একটু আগে নাকি কমল ছিল, এসে দেখে শুনে গেছে। ও যখন সময় পায় দেখে শুনে চলে যায়। ওর ওদিকে কাজকর্ম যখন হয়, ও বাইরে কাজে থাকলেও আমি যাওয়া আসার পথে একটু ঘুরে আসি, এভাবেই চলে আর কি। এখন বিমটা ঢালা হয়ে গেলেই একটা বড় কাজ কমপ্লিট হবে নিচে। তারপরে তো ভিতের গাঁথনি শুরু হয়ে যাবে, ইট ভেজানো চলছে। আজকে আমাদের বিনাপানিতে আমাদের এক ভাই ভন্তুর মেয়ের জন্মদিন, তো সেখানে ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে রাত্রে। তো কমল টমল সব সেখানে গেছে, ফোন করছে, আমিও একটু যাব ওখানে। বিনাপানি চলে এলাম, আর বিনাপানির এখান থেকে যাব ওই ভন্তু ভাইদের বাড়িতে, কিন্তু পাশে কাকার দোকান খোলা। এবার দোকান যখন খোলা তখন কাকার সঙ্গে একটুখানি সাক্ষাৎ না করে গেলে হয় না। কাকার ধারে দাঁড়ালে হয় একটু বকাবকি, না হলে একটু পরামর্শ, না হলে একটু হাসি মশকরা, কিছু তো একটা হবেই। তো এখানে দাঁড়ালাম, কাকা কিন্তু কয়েকটা উপদেশ দিয়েছে এবং অবশ্যই সেটা মেনে চলা উচিত। এই যে কাজকর্ম হচ্ছে,
বলছে পলাশ তুমি হিসাব নিকাশগুলো ঠিকঠাক রাখো, এই দোকানে কিছুটা বাকি হয়েছিল তো মেটালাম। বলছে তুমি ফর্দ দেখলে না কেন? আচ্ছা ফর্দ কি সব জায়গায় দেখা যায়? এই কাকার কাছে যদি ফর্দ দেখে আমার মিলিয়ে দাম দিতে হয় তাহলে আর বিশ্বাসটা কোথায়? আসলে এই বিশ্বাসটার মর্যাদা যারা দেয় তাদের কাছে বিশ্বাস রাখতে হয়। আমার কর্তব্য, তাই তোমাকে আমার কর্তব্য যেটা সেটা তোমাদের যেটুকু অ্যালার্ট করা প্রয়োজন আমি সেটুকু করবো। সেটা অবশ্যই করবে, বাপ কাকারা তো এগুলো বলবে, অ্যালার্ট করবে ছেলেদের, তো কোনো অসুবিধা নেই। কাকা এখন হিসাব নিকাশ করে যাচ্ছে, সামনে আবার হালখাতা। হালখাতায় সবার নিমন্ত্রণ করে দাও। একদম সকলকে নিমন্ত্রণ, সবাই চলে আসুক বিভিন্ন ভাবে। হিসাব করে কাকা জীবন চলবে না, আমি বেহিসেবি হতে চাই। বেহিসাবি হও, কিন্তু নিজের চলার পথটা ঠিক রেখে যদি কে কি করছে এটা তুমি মানুষ যদি না চিনতে পারলে তাহলে তুমি বেহিসাবি চলো, মানুষ চিনে চলো। ভালো মানুষের মাঝে থেকে তুমি বেহিসাবি হও, তাহলে তুমি ঠকবে না। মোদ্দা কথা হচ্ছে এটা। তুমি সব মানুষের সঙ্গে এ করবে, এটা চলবে না। বর্তমান দিনটা কিন্তু সবাইকে সমান করে তুমি দেখলে হবে না। আসলে মানুষকে বিশ্বাস করতে করতে না ঠকেছি। তোমাদের চেয়ে একটু বয়স বেশি হলেও তো আছে, সেহেতু প্রত্যেকটা মানুষের কাছ থেকে যা আঘাত পেয়েছিস তার অভিজ্ঞতা নিয়েই তোমার সেই অভিজ্ঞতাটা আমারও কিঞ্চিত হয়েছে। আর মানুষকে আমি খুব সহজেই বিশ্বাস করি, বিশ্বাসের ফলস্বরূপ খারাপ অভিজ্ঞতা যে আমার নেই তা না, তবে তোমার কথা অবশ্যই মেনে চলবো। মায়ের মন্দিরটা অসমাপ্ত, মায়ের মন্দিরের কাজটা শুরু করতে হবে, তো দেখা যাক কবে কিভাবে শুরু করা যায়। বিনাপানি এখন একদম শুনশান, আর যেহেতু ভোটের আবহ চলছে, বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা উড়ছে চারপাশে, আর আমাদের বুথের ভোট কেন্দ্র এই স্কুল। ওকা আমি একটু বন্ধুদের বাড়ি যাচ্ছি, কমল টমল আছে ওখানে। হয়ে গেছে না? হ্যাঁ, একটু আগে কমল ফোন করেছে। বন্ধুদের বাড়ি যে অনুষ্ঠান তার বাজার আছে এই ব্যাগে, এই বাজারটা অরুণ কাকার ওখানে ছিল, আমি বলি আমার কাছে দাও, আমি বস্তা ভরে নিয়ে যাচ্ছি। আর সঙ্গে আছে এই যে ডিজেল, অরুণ কাকাদের বাড়ি যাচ্ছে, কাকিমা নিয়ে যাচ্ছে। ওকে মা, কি কাজ হচ্ছে বাড়িতে? বাড়িতে আমাদের মন্দির রং হচ্ছে, ঘরে রং হচ্ছে, উপরের তলায় রং হচ্ছে। বেশ বেশ, বাড়ি ঝিকঝাক হবে। হ্যাঁ, আমি এই মালগুলো নিয়ে সোজা সামনে একটুখানি এগিয়ে গেলেই ওখানে কমল টমল সবাই আছে। অরুণকার দোকানে দেখি মালগুলো সব বের করা, আমি বলি একটা বস্তায় ভরে দাও, আমি নিয়ে চলে যাই। বাড়ির ভিতরে যাবো? হ্যাঁ, বন্ধুদের বাড়িতে জিনিসপত্রগুলো ঢুকলো। এই যে হচ্ছে বাড়ি, আমাদের এই পাড়াটা আদিবাসী অধ্যুষিত পাড়া। আর ভন্তু আমাদের একজন খুব কাছের ভাই, তো ওদের বাড়ি কোনো কিছু হলে বা এ পাড়াতে কারো বাড়িতে কিছু হলে আমাদের নিমন্ত্রণ হয়, আমরা বাড়িতে কোনো অনুষ্ঠান করলে এ পাড়ার সকলকে নিমন্ত্রণ করি। এভাবেই মিলেমিশে আমরা সকলে থাকি এই গ্রামে। এখন আমাদের কমল বা অন্যান্য যারা রয়েছে তারা সব বললো যে এই গাছতলাতে বসে আছি, বাঁশতলাতে আয়। তো বাঁশতলাতে যাচ্ছি, তো যাওয়ার আগে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে পরিবেশটা। আমার মাথার উপরে দেখুন অসংখ্য গাছগাছালিতে ভরা, আর রোদের কোনো ব্যাপার নেই এখানে, ফিরফিরে হাওয়া বইছে। কমল, আচ্ছা এই ভন্তুদের বাড়ির পাশে যে এরকম একটা জায়গা রয়েছে, এটা মানে সত্যি আবিষ্কার করলাম আজকেই বোধহয় আমি। হ্যাঁ সত্যি এখানে এরকম জায়গা রয়েছে, আমার জানা ছিল না তো। বাঁশ পাতা পড়ে একদম ভরে আছে, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নারিকেল গাছ। আর না, এখানে এখানে ওই 25-এর আশেপাশে থাকবে। হ্যাঁ,
করে যেমন এই গরমকালে পোকার রোদ দিকে আমতলা লাগিয়ে বসতে, হ্যাঁ হ্যাঁ, পুকুর পাড়ে ওইখানে একটা ফিল্টারে হাওয়া আসতো, এটাও কিন্তু একটা সেরকম দেখ, একদম একদম সবুজে সবুজে ভর্তি। খুব সুন্দর পরিবেশ। ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখাচ্ছিলাম শতাব্দী প্রাচীন একটা তেঁতুল গাছ, আর ভিডিওর একেবারে এই জায়গাতে এসেও প্রচুর গাছগাছালির মধ্যে পড়েছি এসে। তো এখানে এমন দুটো গাছ রয়েছে যে গাছটা আমাদের এই সুন্দরবনের অতীতকে বহন করে চলেছে। আমাদের এই সুন্দরবনের যে বদ্বীপ অঞ্চলগুলো রয়েছে, যেখানে এখন জনপদ গড়ে উঠেছে, এগুলো তো একটা সময় বাদাবন ছিল। এখানে সুন্দরবনে আপনারা এসে যে সমস্ত দ্বীপগুলোতে ঘোরেন, যে সমস্ত ওয়াচ টাওয়ারে গিয়ে যে বনভূমি দেখেন, সেরকমই বনভূমি ছিল। সেই বনভূমির কিছু স্মৃতিস্মারক এখানে রয়ে গেছে, তো সেটা সংখ্যায় খুবই কম। তো এমন একটা দুটো গাছ আপনাদেরকে দেখাবো, যেটা আপনারা গাছের নাম শুনেছেন এবং দেখেওছেন, কিন্তু এত বড় গাছ আপনারা কেউ দেখেননি। এখানে যখন বাদাবন ছিল সেই আমলের একটা গাছের ঝাড় থেকে গেছিল এবং সেখান থেকে দুটো গাছ বের হয়েছে। আপনারা অনেকেই জানেন যে হেতাল বনে বাঘ থাকে, তো এই হেতাল গাছ হচ্ছে এক ধরনের খেজুর। আমাদের এই গ্রাম বাংলায় যে খেজুর গাছগুলো দেখা যায় সেগুলো বেশ মোটা এবং সেগুলো আপনারা চেনেন, কিন্তু হেতাল গাছগুলো খানিকটা সুপারি গাছের মতো, ওর যে ইয়েটা মানে কাণ্ডটা ওরকম মোটা হয়, কখনো ওর থেকে সরু, কখনো ওর থেকে একটু মোটাও হয়। তো সেরকম দুটো হেতাল গাছ এখানে রয়েছে, এত উঁচু। আমার ধারণা আপনারা যারা সুন্দরবনে এসে হেতাল বন দেখেছেন জঙ্গলের মধ্যে, তারা এত বড় হেতাল গাছ কেউই দেখেননি। এবং এখানে যে এই হেতাল গাছ দুটো আছে এটা আমারও জানা ছিল না। এই পোড়ো বাড়ির দিকে এসে এই গাছটা আমারও চোখে পড়লো, আমারও প্রথম দেখা। আপনারাও দেখুন, উপরের দিকটা দেখলে মনে হবে পুরো খেজুর গাছ, কিন্তু গাছের গোড়ার দিকে আস্তে আস্তে দেখাই আপনাদের। এই হচ্ছে গাছের গোড়া, আর গাছটাকে আরও ভালো করে আপনাদের দেখাই। এই দেখুন হচ্ছে সেই খেজুর গাছ, এটাও প্রায় ৮০ বছরের উপরে বয়স এই গাছ দুটোর। দেখুন গাছের ওই কাণ্ডটা কিছুটা ওই সুপারি গাছের মতো দেখাচ্ছে, আর খেজুর গাছের ওই ডাল কাটলে মানে ওর ডেগো কাটলে যে এই গোড়ার অংশটা থেকে যায়, সেরকম কিন্তু এর গোড়াতেও রয়েছে। তো অতীতে যখন বাদাবন ছিল তখন আর 5টা হেতাল গাছের ঝাড়ের মতো, হেতাল বনের মতো এখানেও হেতাল বন ছিল। আর তারা না থাকলেও তাদের দুটি বংশধর কিন্তু এখানে রয়ে গেছে এবং মাথা উঁচু করেই দাঁড়িয়ে রয়েছে। বল। এই গাছটার পাশে কিন্তু জুতো খুলে আসতে হবে, একদমই। কারণ আছে এখানে যে আমাদের আদিবাসী সম্প্রদায়রা থাকে, তারা যারা এই গাছের সঙ্গে জড়িত, তারা তো মারা গেছে, তাদের যারা উত্তরসূরি তারা এখন এই গাছকে পূজা করে এবং সেজন্য এখানে থানও করা আছে। হ্যাঁ, ওখানে থান আছে দেখেছি। এইগুলো এত প্রাচীন, তাদের ধারণা শতাধিক বছরের। হ্যাঁ, একসময় তো জঙ্গল ছিল, সেগুলো হ্যাঁ, কাটাকাটি করে এখানে লোকালয় সৃষ্টি হয়েছে। তারপরে এত মিষ্টি গাছ, সেসব গাছগুলো সত্যি বলতে আমিও এত বড় গাছ দেখিনি এই হেতাল গাছ। আমরা এত ছোটবেলা থেকে এই আমাদের এত বয়স হয়ে গেল, আমরা এত প্রাচীন এই গাছ দেখিনি, অথচ এই গাছগুলোকে রাখা হয়েছে। এবং এত প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, আইলা, আমফান, বুলবুল, বিভিন্ন রকম, গাছগুলো ক্ষতি হয়নি। আর তারা ওই গাছটাকে কিন্তু কাটেনি, ওরা কিন্তু গাছগুলোকে পুজো করে, সেজন্য এখানে ধান করা আছে। দেখ, এই গাছের তলায় হয়তো এক সময় বাঘ এসে বিশ্রাম নিত। অবশ্যই, কারণ হেতাল বনেই বাঘের চারণভূমি। চাঁদ শব্দ করবো তাই এই হেতাল গাছের পাশ থেকে কিছু কেটে নিয়ে গেছিল। আর একটা জিনিস জানিস তো, এই আমরা যে ঝাঁঝ বাজাই, হ্যাঁ, এই ঝাঁঝের যে কাঠটা, সেটা কিন্তু এই হেতাল কাঠ। আসলে এটা একটু মোটা বলে একটু বুঝতে অসুবিধা, হ্যাঁ, ওটা কিন্তু এরকম সরু সরু হয়। হ্যাঁ, তবে এগুলো সত্যি খুব স্ট্রং। আর প্রত্যেকটা এই দেখ, এই হ্যাঁ, সেটা দেখলাম। তাহলে কিন্তু বোঝা যাবে যেটা কত বছর। হ্যাঁ,
এটা কিন্তু একদিনের নয়, অ্যাকচুয়ালি কত বছর এটা কেউ জানে না, সবাই হয়ে পড়ে দেখছে এটা। কত বছর ধারণা নেই। যদিও প্রচলিতভাবে এরা বন খেজুর বলে ডাকে। হেতাল খেজুর আমরা হেতাল গাছ বলি, বন খেজুর বনে হয় তাই। হ্যাঁ, বনে হয়। চল এখানে আর দাঁড়াবো না, তবে সত্যি অনেক কিছু দেখে নিলাম। ওখান থেকে আবার কাজের এখানে চলে এলাম, এখানে কাজকর্ম হচ্ছে। সামনে দেখতে পাচ্ছি ত্রিপল টাঙিয়েছে, টানা রৌদ্র তো। এই সাইডে কিছুটা অংশ পিসিসি করা বাকি ছিল, সেটা করা হবে। মশলা মাখানো চলছে দেখছি। আর এখানে বোর্ড তৈরি হচ্ছে বিমের জন্য। উপরে একটা অস্থায়ী ত্রিপল টাঙিয়ে দেওয়া হয়েছে, শেড। এটা টাঙিয়ে বেশ ভালো হয়েছে। হ্যাঁ, না হলে পুরো অবস্থা খারাপ করে দিত, যা রোদের তেজ। হ্যাঁ 3400 টাকা হবে, 34 35 কি লাগবে? এ সরু সরু মানে ও বাঁধ দেনা। দাও মানে দাও 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 দাও। একদম সেন্স মারো, সেন্স মারো। আজ দুপুরবেলা বেশ ভালোই গরম দিয়েছিল, তো এর মধ্যে দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া কোনো রকমে হলো সোনামাকে নিয়ে। আর তারপরে ওকে নিয়ে একটু শোয়ালাম, তো ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে, ওর বাবার কাছে দিয়ে আর আমি ওদিকে ঘরের দিকে যা কাজ ছিল গুছিয়ে রেডি হয়ে নিলাম, কেননা ও এখন বেরিয়ে যাবে। আর ওর ঠাকুরদাও চলে গেছে, সৌরভ বাড়িতে নেই। তো এবারে বাড়িতে থাকার মধ্যে আমি আর সোনামা থাকবো। এখন ওকে রেখে যে কাজগুলো করতে পারবো না সেইগুলো করে নিয়েছি। এখন বাবার সঙ্গে ওখানে গাড়ির উপরে বসে আছে, বেশ আনন্দ করছে, মজা করছে। যেই ক্যামেরা ধরবো দেখবেন বন্ধ হয়ে যাবে সব কিছু। দাঁত দেখেছি, যা। এই ক্যামেরা ধরলে কেন, আমরা আর কথা বলতে পারবো না। এই যা, এক্ষুনি তোমার যেভাবে হাম্পু দিচ্ছিল সেটা কি আর দেবে? না এরম দেবে? ও আর আওয়াজ এখন বেরোবে না। মা ডাকো, ও মা। কোথায় যাচ্ছ? তাহলে আমরা বেড়ি করতে যাবো। হ্যাঁ, যা, আমরা যাবো। এক্ষুনি যে দৃশ্যটা করলো সেটা একটু বলো। ঘুম থেকে উঠেছে, ঘর থেকে বেরোলো, সৌরভের ঘরের দিকে তাকিয়ে বাবু 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 মনে করছো ও ঘরে শুয়ে আছে। ও ছোট হলে কি হবে, সব বোঝে, সব জানে। কথাগুলো আধো আধো বলছে, বলার চেষ্টা করছে। এমা এদিকে তাকাও, আমার দিকে দেখো, আমার দিকে দেখো, আমার দিকে। এই যা, এই যা, যা। মার ডাকো, মার ডাকো। আজকে ঘুম থেকে উঠে তাও একটা হাসি আছে। আয়নার দিকে তাকাচ্ছে, ও মা। আয়নায় আমাকে দেখতে পাচ্ছে আর আমি ওকে দেখতে পাচ্ছি। ওর মুখ কিন্তু ও দেখতে পাচ্ছে না, ও আমার দিকে তাকিয়ে আছে আয়না। আম্মা, এবার দেখো, আম্মা। নাও নাও, চলে দাও, যাও। দাও আর যাও। নাও আর যাও। আমি ওটা বিল্ডার্সে যাবো। সবাইকে একটু হাম্পুটা দিয়ে দাও। হাম্পি দাও তো, সবাইকে হাম্পি দাও, হাম্পি, হাম্পি দাও। তোমাকে যারা ভালোবাসে ওই 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 তুই 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 তো কথা বলছি করো না, একবার হলো শুধু, ওটা বলে শিখে গেছে। ওই সবাইকে হাম্পু দিল, তবে অন্যদিকে ফিরে। ওই তো হলো, আস্তে আস্তে হবে। এখন ও তো বেরিয়ে যাচ্ছে, সোনামার আমি দুজন এমাথা ওমাথা ঘুরবো। ও যতক্ষণ বাইরে ঘুরতে চায়, ওর কোনো রকম ঘাটতি আমি দেবো না, যতই আমার কষ্ট হোক, যাই হয়ে যাক। কিছু একটা হচ্ছে, আমি বলি কি একটা হচ্ছে, ও এদিক দিয়ে হাত নাড়ছে, কখন বেরোবি, যেতে এরকম করছে, বলি কিছু তো একটা আমার পেছন থেকে আছে। তো আজকে এই পর্ব এখানে শেষ করব। দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন সকাল, নতুন সূর্যোদয়, সেখান থেকে নতুন কাজকর্ম নিয়ে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।